নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে কয়েকটি বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো বলে এই বিশেষ এপিসোডটাতে আপনাদের সামনে আসলাম। কি সেই বিশেষ বিশেষ কারণ যেটা ডেভেলপমেন্ট বলা যায় আজকে বিকেল থেকে শুরু হয়েছে। দেখুন, এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে যেটা দেখতে দেখতে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে উঠেছিল সেটা হচ্ছে কি, যে আমি এর আগের এপিসোডগুলো তো বারবার করে বলেছিলাম, অপরাধ আছে, অপরাধীও আছে, মামলা মোকদ্দমাও আছে, কিন্তু শাস্তি নেই। মানে সেরকম উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক কোনো শাস্তি বা কোনো রকম পদক্ষেপ এগুলো দেখা যাচ্ছিল না। তাতে করে মানুষের মনের মধ্যে হতাশা চরম থেকে চরমস্তর স্তরে পৌঁছে গেছিল। আর ঠিক এই জায়গাটাতে আমি বেশ কয়েকটা এপিসোড আগে এবং তার মাঝখানেও বলেছিলাম যে না, সেটিং না, টাইমিং, একটা নির্দিষ্ট টাইমিং এর জন্য অপেক্ষা করছে। যে কোনো ক্রিকেটেও বল আসার আগেই যদি কেউ ব্যাট চালিয়ে দেয় তাহলে হয় ক্যাচ আউট, এলবিডব্লিউ, নয় বোল্ড আউট হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তাহলে এই কি সেই মহেন্দ্রক্ষণ, এই কি সেই মহেন্দ্রক্ষণ আসতে চলেছে যখন আমরা দেখলাম, যেটা নিয়ে আমরা এই মানুষের ভাষাতে বাংলার যতগুলো সংবাদ মাধ্যম আছে তাদের মধ্যে সম্ভবত সর্বপ্রথম এই প্রশ্ন তুলেছিলাম। যখন পর্যন্ত অন্যান্য সংবাদ মাধ্যম সেইটা নিয়ে অতটা কভার করেই ওঠেন, বিশেষত ইউটিউবে। সেটা হচ্ছে দেশের প্রধান রাষ্ট্রপতি, তার অপমান করছে একটি শাসক দল, একজন শাসক দলের নেত্রী। তার জায়গার পরিবর্তন হয়ে যাচ্ছে, তিনি সভা করবার জায়গার পারমিশন পাচ্ছেন না, তিনি তার সভাতে মানুষকে যেতে বাধা দেওয়া হচ্ছে, সেটা রাষ্ট্রপতি স্বয়ং স্টেজে দাঁড়িয়ে বলছেন। এটা আমাদের মনে হয়েছিল যে সরাসরি দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করে দেওয়া, যে এটা এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজ্যই না, এটা একটা আলাদা দেশ। এবং মুশকিল হচ্ছে ক্ষমতার ভোগ করতে করতে মানুষের কিছু কিছু মানুষের এমন একটা দিগ্ভ্রান্ত অবস্থা হয় যুগে যুগে, তখন সে যা খুশি তাই করে, মনে করে সারা পৃথিবীটাই আমার নিয়মে চলবে। আর ভুলটাও ঠিক তখনই হয় এবং যুগে যুগে সেই ধরনের শাসকের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। এখানেও সেটাই হতে চলেছে বলে আমাদের অনুমান। তাই কেন বলছি, এই যে এই পুরো ব্যাপারটা ঘটে যাওয়ার পরেও আমাদের বিরোধী দলনেতা নিজে উষ্মা প্রকাশ করেছিলেন, আমরা ক্ষোভ জানিয়েছিলাম, এবং আজ আগামীকাল যখন প্রধানমন্ত্রী মোদী ব্রিগেডে সভা করতে আসছেন, একটি স্পষ্ট বার্তা, বলা যায় চাবুক হাতে ঢুকছেন তিনি। এইবার একটা স্পষ্ট বার্তা তিনি দিয়ে ঢুকছেন যে না, এসব আর চলবে না, জনগণ তোমরা দেখো, এসব আর চলতে দেব না। তার জন্য এর আগের এপিসোডে আমি বলেছিলাম যে এই যে নরেন্দ্র মোদী ঢুকছেন, ইনি যেন সেই অপারেশন সিন্দুরের মুডে ঢুকছেন। তার কারণ খেয়াল করবেন, অপারেশন সিন্দুরেও কিন্তু পেহেলগাঁওয়ে যখন ঘটনাটা ঘটে, তারপরেও কিন্তু বেশ কিছুদিন ভারতবর্ষ এবং প্রধানমন্ত্রী মোদী সময় নিয়েছিলেন পাল্টা ভারতবর্ষের যে অপারেশন সিন্দুর ঘোষণা করতে। এক্ষেত্রেও সময় হয়তো লেগেছে এবং তিনি ব্যবস্থা নিয়ে জানান দিয়ে ঢুকছেন। এই ঘটনাতে আপনারা এতক্ষণে সমস্ত টিভি, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে অলরেডি জেনে গেছেন যে ওই রাষ্ট্রপতি প্রোটোকলের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দার্জিলিং এর ডিএম এবং ওখানকার যিনি কমিশনার, তাদের দুজনকে কেন্দ্র সরকার ডেপুটেশনে ডেকে নেয়।
তৎক্ষণাৎ রাজ্য সরকার কি করে, তাদেরকে বদলি করে দেয়, এমন এমন পোস্টে বদলি করে দেয় যাতে কিনা নির্বাচন কমিশন যখন দায়িত্ব নেবে তাতেও তাদের কিছু করতে না পারে। কিন্তু আদপে একটা কিছু ঘটলো, এরপরে আর কি কি ঘটনা ঘটবে সেগুলো তো আমরা দেখতে থাকবো। ব্যাপারটা এখানেই এত সহজে শেষ হবে না। সাংবিধানিক পদ নিয়ে, দেশের সর্বোচ্চ পদ নিয়ে ছেলে খেলা অন্তত দেশের মানুষ মেনে নেবে না, দেশভক্ত মানুষ কখনো মেনে নেবে না। রাজ্যপাল আসার আগে তাকে হুমকি দেওয়া হয়েছিল মঞ্চ থেকে যে এটা কিন্তু সেই জায়গা না। তারপর রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়ে গেল। আচ্ছা, এই যে RN রবি, ইনি কি এই যাকে বলা হচ্ছে আগের রাজ্যপাল CB আনন্দ বোস, তিনি পদত্যাগ করে ফেললেন আর RN রবি হঠাৎ করে চলে আসলেন, ব্যাপারটা কি এতটাই সহজ বলে আপনাদের মনে হয়? আচ্ছা, উনি কি অকারণ এসছেন? সেই প্রহসনের ভোট হতে থাকবে, সেই সিসি ক্যামেরা বন্ধ থাকবে, সেই হুমকিবাজি চলতে থাকবে, বাড়িতে বাড়িতে গিয়ে রাস্তায় বেরোলে ভোট দিতে দেব না, সেই সমস্ত কিছু চলতে থাকবে। সেই EVM মেশিন লুট হবে, সেই EVM মেশিন জালিয়াতি হবে, কাউন্টিং করতে দেব না, কাউন্টিং এও হুমকি পড়বে। এই সমস্ত কিছুর জন্যই কি এই RN রবি মানে হঠাৎ করে রাজ্যপাল পাল্টে গেল এবং RN রবি এসে হাজির হলেন? আপনাদের কি তাই মনে হয়? তার থেকেও আর একটা বড় খবর যেটা পাওয়া যাচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে অলরেডি জানা গেছিল, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন লাস্ট হিয়ারিংটাতে, যে তখনও পর্যন্ত 10,16,000 মতো নাম, এটা সুপ্রিম কোর্টের এজলাসে শোনা গেছে হিয়ারিং এ, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। তখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে যেগুলো ছিল এবং যেগুলো পেন্ডিং ছিল, এবং সুপ্রিম কোর্টও সেখানে যখন রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল জবাবে প্রচন্ড দাবি তোলা হয় এবং সেখানে এই জেলা জাজদের সম্পর্কে প্রশ্ন তুলে দেওয়া হয়, তখন ওই সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে, ওই যিনি অ্যাডভোকেট ছিলেন মেনকা গুরুস্বামী, যাকে আবার এই তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে, এবং ইনি এই আরজিকর থেকে শুরু করে যতগুলো এই কেলেঙ্কারির কেস আছে এই সব কটাতেই রাজ্য সরকারের হয়ে ইনি লড়েন। তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এই সাবধান। কিন্তু এরপর মানে এই জিনিস নিয়ে জাজদের নিয়ে যদি কোনো রকম সন্দেহ করা হয় বা এই ধরনের কোনো প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু বড় পদক্ষেপ তার বিরুদ্ধে আসতে পারে। তেমনি এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা নিয়ে রাজ্য সরকারের যে চাপ ছিল, দাবি ছিল, সেটাকেও সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়ে জানায় যে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং এই জেলা জাজরা কমিশনের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এবং ভোটের আগের দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তির ভোটের নাম বেরোয়, মানে নামের তালিকায় ওঠে সাপ্লিমেন্টারি লিস্টে, তিনিও ভোট দিতে পারবেন। যদিও সেই নিয়ে আমি অন্য এপিসোডে আলোচনা করেছি যে এটা নিয়ে এখনো খানিকটা সংশয় আছে, এবং সেই সংশয়ের সূত্র ধরেই বলতে চেয়েছি গত এপিসোডগুলোতে যে রাজ্যের নির্বাচন অনিবার্য রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যেতে চলেছে। 16 তারিখ যদি ভোট ডিক্লেয়ার হয়, ও সম্ভবত হয়ে যেতেও পারে, পশ্চিমবঙ্গের নামটা ঘোষণা করে দেওয়া হতেও পারে 2 দফাতে, এবং পরবর্তীতে যদি সেটা নিয়ে আবার মামলা হয়ে যায় যে যারা ভোট দিতে মানে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের তো অধিকার খর্ব হবে, তারা ভোট দিতে পারবে না, তাহলে সেই মামলার ফলে আবার সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী 23 তারিখের দিকে। কিন্তু এর মাঝখানে যেটা জানা যাচ্ছে সেইটা খুব তাৎপর্যের, সেটা হচ্ছে যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা থেকে নাকি সম্ভবত 6 লক্ষ মতো, যেটা 10 লক্ষ কি 13 লক্ষ মতো বিবেচনা হয়েছে, তার মধ্যে থেকে প্রায় 50% বেশি, 6 লক্ষ মতো নাম নাকি বাদ পড়তে চলেছে। এটা সূত্রের খবর, বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেটা প্রচার করা হচ্ছে। কথাটা সেখানে না, এটা নাকি বেরোবে ভোটের আগে। তাহলে ভোটের আগে মাত্র একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলে বাকি লিস্টগুলো কবে বেরোবে? আর সেইভাবে ভোটটা কি আদৌ করা যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে, বলছি। এবং সেদিক থেকে
আবার বলছি, অনিবার্য রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে চলেছে রাজ্য। এখনো পর্যন্ত যা কিছু তথ্য, এ তথ্যের তো বারবার পরিবর্তন হতেই পারে, শুধু দর্শক আপনারা সেটা বুঝতেই পারছেন। আর এই প্রধানমন্ত্রীর আগমন, তিনি এই যে বডি ল্যাঙ্গুয়েজটা নিয়ে ঢুকছেন, বা বডি ল্যাঙ্গুয়েজ বলবো না, একটা বার্তা দিয়ে ঢুকছেন, এনাফ ইজ এনাফ, এবার ব্যবস্থা এই নিলাম, নিয়ে এবার ঢুকছি ব্রিগেড। এবং রাজ্যের মানুষের যে পরিমাণ আবেগ এই মুহূর্তে কাজ করছে, রাজ্যের শাসক দল একের পর এক যে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের গাড্ডায় নিজেরাই নিজেদেরকে ফেলেছে, এসআইআর নিয়ে, এসআইআর এর এই প্রসেসকে, এই যে প্রলং প্রসেস করে দেওয়া, এই দীর্ঘমেয়াদী প্রসেস করে দেওয়া, একটার পর একটা ভুল মামলাতে গিয়ে হিয়ারিং করা এবং সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা খাওয়া, এতে করে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের মনোবল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এবং আরো যেটা বড় খবর, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যে বিজেপি প্রাথমিকভাবে একটা নির্দিষ্ট প্রার্থী তালিকা তৈরি করে রেডি হয়ে বসে আছে, যেটা নিয়ে অনেকে আমাদের মধ্যে ক্ষোভ থাকতো যে রাজ্যের শাসক দল, সেটা বামামলেও হতো, বামফ্রন্ট সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিত যেই ভোট ঘোষণা হতো, হ্যাঁ, এবং অন্যরা পরে পরে তখনও নিজেদের মধ্যে বাদ বিসংবাদে জড়িয়ে থাকতো, জোট ঘোট এই সমস্ত নিয়ে। বিজেপির ক্ষেত্রেও গত কয়েকবারে দেখা গেছে যে রাজ্যের শাসক দল প্রার্থী তালিকা ঘোষণা করে দিল, বিজেপি তখনও একটু একটু করে প্রার্থী তালিকা ঘোষণা করছে। কিন্তু এবার কিন্তু সেখানেও অনেক স্মার্টনেস দেখা যাচ্ছে, মানে রাজ্যের বিরোধী দল কিন্তু নিজেদেরকে প্রচুর গুছিয়ে নিয়েছে। এবং আগের এপিসোডে বলেছি, 2011 পরিবর্তনের সময় তৃণমূল কংগ্রেস নামক দলটার কোনো সংগঠনই ছিল না, বুথে বসার লোক ছিল না, তৎসত্ত্বেও মানুষ পরিবর্তন এনে দিয়েছিল। আর এখানে বিজেপি তো রেজিমেন্টেড দল, দীর্ঘদিন ধরে তার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেগুলো নিয়ে আলোচনা করেছে, পর্যালোচনা করেছে, বিভিন্ন রকম সাংগঠনিক জায়গায় পরিবর্তন এনেছে, এনে একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। এবং তার সাথে একের পর এক গলার কাঁটা, পথের কাঁটা শাসক দলের পায়ে গলায় যেভাবে বিঁধছে, সেটা মানুষের মনের মধ্যে আশা জাগাচ্ছে। কিন্তু আগামীকালের ব্রিগেড, আমি গত এপিসোডও বলেছি, এবারও বলছি, এই নরেন্দ্র মোদী, তাকে অতীতের থেকে যদি প্রত্যেকটা ভাষণ, যেগুলো আমরা প্রতিটা ভাষণকে কভার করি, চেষ্টা করি দেখবার এবং তার কথাগুলো শোনবার, এই যে নির্দিষ্ট একটা পদক্ষেপ নিয়ে তিনি ঢুকছেন, এটা তো পরশুও হতে পারতো, এই পদক্ষেপটা এটা তার আগের দিন হতে পারতো, যেদিন ঘটেছে তার পরের দিন সন্ধ্যেবেলা হয়ে যেতে পারতো। শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি আজকে যেটা জানিয়েছেন, যে এই রকম ডেপুটেশনে ডেকে নেওয়ার কাজ যদি আগে আরো অনেক হতো, তাহলে রাজ্যের মানুষ আরো অনেক খুশি হতেন। তিনি রাজ্যের মানুষের মনের কথাটা বলে দিয়েছেন। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনাদের ভালো লাগলে এপিসোডগুলো লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। সেই মতামতগুলোর উপর ভিত্তি করে আমরা এপিসোড বানাই, দেখছেনই সেগুলো। আপনারা যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ সাপোর্ট দিচ্ছেন, তার জন্য আমি এখান থেকে বসে প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করছি। চাইছি সংবিধান সম্মতভাবে আমাদের এই রাজ্যটা চলুক, সকলে শান্তিতে থাকুক, সুখে থাকুক, সমৃদ্ধিতে থাকুক, আমাদের পশ্চিমবঙ্গের সেই পূর্ববর্তী যে গৌরব, সেইটা ফিরে আসুক, অর্থাৎ একটি নবজাগরণের সৃষ্টি হোক। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। এখনকার মতো বিদায় নিচ্ছি, নমস্কার।